আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের পথে প্রধান উপদেষ্টা। শাহজালাল বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন। আজারবাইজানের বাকুতে COP29 সম্মেলন শুরু। জলবায়ু অভিঘাত মোকাবেলায় ন্যায্যতার ভিত্তিতে অর্থ ছাড়ের প্রত্যাশা। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 10 বছরের সাজা স্থগিত। সাজার রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি। বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ। আশেপাশের কারখানায় ছুটি ঘোষণা। এবং শারজায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে বিকেলে। ইনজুরিতে একাদশের বাইরে শান্ত থাকায় নেতৃত্বে মিরাজ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জাতিসংঘের জলবায়ু বিষয়ক বিশ্ব সম্মেলন COP29-এ যোগ দিতে আজারবাইজানের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। যাত্রার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের অভিবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, প্রবাসীদের অর্জিত কষ্টের টাকা আগে বিদেশে পাচার হতো, এটা করতে দেয়া যাবে না। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ সকাল 11টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। জলবায়ু সম্মেলন উপলক্ষে প্রধান উপদেষ্টা 14 নভেম্বর পর্যন্ত আজারবাইজানে সরকারি সফরে থাকবেন। যাত্রা শুরুর আগে প্রধান উপদেষ্টা অভিবাসী কর্মীদের জন্য ডেডিকেটেড লাউঞ্জ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে অধ্যাপক ইউনুস বলেন, প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর, তবে তারা যথার্থ মূল্যায়ন পান না। আপনাদের দিয়েই তো দেশ চলে, আপনাদেরকে তো মাথার উপরে রাখার কথা, অপরাধী করে রাখবে কেন? ভাবখানায় যে তোমরা নিজেদের টাকা রোজগার করতেছো, তোমাদের ব্যাপার, আমাদের কি এটাতে? অথচ টাকা যেটা রোজগার করছে এটা বাংলাদেশের জন্য রোজগার হইতেছে, বাংলাদেশে আসতেছে এই টাকা। আপনারা কষ্ট করে টাকাটা রোজগার করে আনেন, দুর্ভাগ্য হলো দেশের এই টাকা আরেকজনের পাচার করে আরেকদিকে নিয়ে যায়। এইটাই হলো আমাদের দুর্ভাগ্য। তো সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, আপনাদের টাকা যেন দেশের কাজে লাগে, যে টাকা আপনারা রোজগার করেন। আপনাদের যে প্রাপ্য যে সম্মান, সেই সম্মানটুকু যেন জাতি দিতে পারে, সেই সম্মানটুকু দেওয়ার জন্য আজকে প্রথম পদক্ষেপ হলো। আমরা আশা করি আরো বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে। ই পাসপোর্টের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের দেয়া সব সুবিধা প্রবাসীদের বাড়িতে পৌঁছে যাবে। ই পাসপোর্ট হবে, আমাদের ছাপার দরকার নেই, পাসপোর্ট এখান থেকে যাবে, আপনার ইয়েতে টেলিফোনে চলে আসবে পাসপোর্ট। এটার জন্য লাইন ধরতে হবে কেন? অফিসে যেতে হবে কেন? আপনার যেটা সরকার থেকে প্রাপ্য, সরকার আপনাকে বাড়িতে পৌঁছে দেবে, এটাই হলো নিয়ম। সেটা যেন হয়। আপনার যে পাসপোর্ট প্রাপ্য হলে আপনার পাসপোর্ট রিনিউ করতে হলে রিনিউ যা যা করতে হবে আপনার, সেটার দায়িত্ব হলো সরকারের। তা আমরা সেই ব্যবস্থা করছি যে নিশ্চিন্ত মানে আপনি এখান থেকে বের হতে পারেন, এটা আপনাদের দেশ, সবার দেশ। এই সম্মানটুকু আপনি যে দেশের জন্য যে খাটাখাটনিটা করেন, দেশ আপনাদের প্রতি তার জন্য কৃতজ্ঞ। আগের চেয়ে বিমানবন্দরে সেবার মান বেড়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। যে আমাদের প্রবাসে যে আমরা আগে 10 বছর কাতারে আছিলাম, কিন্তু আসার পরে এয়ারপোর্টে যেগুলো দেখছি বা যে ব্যবহারগুলো পাইছি আমরা, এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো, বা অনেক ভালো ব্যবহারও পাইতেছি, সবকিছু আলহামদুলিল্লাহ ভালো। আরও 3 বার আসছি, আমার এবার খুব ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর। এয়ারপোর্টের বাইরে এসে দাঁড়ায় থাকতে তো 3 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় থাকতে তো, কারণ এইবারকে এসে আমার কোনো দাঁড়ায় থাকা লাগেনি, আমি সাথে সাথে ভিতরে ঢুকে গেছি, সব সহযোগিতা পাইছি, আর এই জায়গায় এসে খুবই ভালো লাগেছে এবারকেরা। অভিবাসী শ্রমিকদের জন্য লাউঞ্জটিকে আধুনিক করতে সহায়তা করেছে জাতিসংঘ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
আজারবাইজানের বাকুতে শুরু হয়েছে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন COP29। সম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের 197টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও দুর্যোগ প্রশমন ও নবায়নযোগ্য জ্বালানি সহ এই খাতে ন্যায্যতার ভিত্তিতে অর্থ ছাড়ের প্রত্যাশা করছে পরিবেশবাদী ও অভিঘাতগ্রস্ত দেশগুলো। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজির রিপোর্ট। COP28-এ জলবায়ু স্থিতিস্থাপকতা, অর্থের সহজলভ্য এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ন্যায্য প্রাপ্তির পক্ষে বাংলাদেশের কার্যকর ভূমিকা থাকায় এবারে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। আজারবাইজানের বাকুতে জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি সহ সংশ্লিষ্ট কার্যক্রমের ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত সহ প্যারিস চুক্তির বাস্তবায়ন নিশ্চিতে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর লক্ষ্য থাকবে এবারও। বাংলাদেশ অভিযোজন ও প্রশমনের মধ্যে ভারসাম্যপূর্ণ তহবিল বরাদ্দের জন্য জলবায়ু অর্থায়নের পক্ষে দর কষাকষি করে অনেকাংশে সফল হয়েছে। $700 মিলিয়ন লোকসান ও ক্ষতি তহবিল প্রতিষ্ঠা ছিল COP28-এর অন্যতম অর্জন। জলবায়ুজনিত দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ এই উন্নয়নকে স্বাগত জানিয়েছে। এবারের ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে যেটা আমরা আশা করছি যে ফাইন্যান্স নিয়ে একটা ভালো কিছু হয়তো হবে, তবে বলা যায় না, যেহেতু এখন আমেরিকাতে ইলেকশনে পট পরিবর্তন হয়েছে এবং ট্রাম্প এসেছে ক্ষমতায়, মানে এসছে বলতে আসছে। এর আগেও কিন্তু ট্রাম্প যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু অনেক কিছুই বাধাগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে এটা যেভাবে সম্মুখ গতিতে আগাচ্ছে তাতে গিয়ে কিন্তু এই ক্লাইমেটের যে দুরবস্থা দিন দিন বাড়ছে সেটা কিন্তু আরো কঠিন একটা অবস্থায় নিয়ে যাবে আমাদের। যাই হোক, তারপরেও আশা ছাড়া উপায় নাই, আশা করতেই হবে এবং ভালো কিছু হবে এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স বাকুতে COP29-এ, এটাই আশা করছি। পরিস্থিতি বলছে 2030 সালের মধ্যে জলবায়ু অভিযোজন ও প্রশমনের প্রয়োজন মেটাতে প্রায় $90 মিলিয়ন প্রয়োজন। তাই আন্তর্জাতিক উৎস থেকে আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া 10 বছরের সাজা ও অর্থদণ্ডাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সাজার রায়ের বিরুদ্ধে তাকে আপিল করার অনুমতি দিয়েছেন আদালত। উভয় পক্ষকে 2 সপ্তাহের মধ্যে মামলার সারসংক্ষেপ জমা দিতে বলা হয়েছে। ফরমায়েশি রায়ের মাধ্যমে খালেদা জিয়াকে সাজা দেয়া হয় বলে দাবি করেন তার আইনজীবীরা। মাঝারুল হক মান্নার রিপোর্ট। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 5 বছরের সাজা ও অর্থদণ্ডাদেশ দেন বিশেষ জজ আদালত 5। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে একই বছরের 30 অক্টোবর সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর 2019 সালে আপিল বিভাগে 2টি লিভ টু আপিল করেন খালেদা জিয়া। এর উপর আদেশ দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ। অপারেশন অফ দি জাজমেন্ট, যেটা এই ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে, তারপরে জুডিশিয়ারির পক্ষ থেকে এবং দুদকের অনুরোধে দেয়া হয়েছিল এবং সেই আদেশগুলো, রায়গুলো মাননীয় আদালত স্থগিত ঘোষণা করেছে এবং এই লিভ শুনানি না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই লিভগুলো শুনানি না হবে ততক্ষণ পর্যন্ত এই সাজা স্থগিত থাকবে। এই 2 সপ্তাহের মধ্যেই আমরা মূল আপিল কনসাইজ স্টেটমেন্ট দেব। স্টেটমেন্টের পরে মূল আপিল আমরা শুনানির জন্য ফিক্স করার নিবেদন করব। কোন কোন যুক্তিতে আপিল করার অনুমতি দেওয়া হয়েছে সেই সম্পর্কে বলেন আইনজীবী। এই যে সাজাগুলো দেওয়া হয়েছে, এই সাজাগুলোর মধ্যে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, প্রাথমিক থেকে আমরা বলতে পারি যে মামলায় সাজা দেওয়া হয়েছে এটা একটা ফরমাইশি জাজমেন্ট। প্রথম জাজমেন্টটাই একটা ফরমাইশি জাজমেন্ট এবং সেই ফরমাইশি জাজমেন্টটাকেই এই আপিল আমাদের অনারেবল হাইকোর্ট ডিভিশন তারা আবার আরেকটা ফরমাইশ সরকারের নির্দেশে হাইকোর্ট ডিভিশন আদেশ দিয়েছেন। কাজেই আমরা বলেছি এইটা বিচারের বিভ্রাট সৃষ্টি হয়েছে
এবং এইটা ইভিডেন্সের সাথে যে সমস্ত ইভিডেন্সগুলো সাক্ষী প্রমাণ আদালতে এসছে সেই সমস্ত সাক্ষী প্রমাণের সাথে এই জাজমেন্টের কোনো সম্পর্ক নাই এবং সাংঘর্ষিক। ওদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে দ্রুত আপিল শুনানির জন্য নিজ খরচে পেপার বুক তৈরি করার অনুমতি পেয়েছেন বেগম খালেদা জিয়া। মাঝহলক মান্না, চ্যানেল আই, ঢাকা। প্রথম দিন অফিস করলেন উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নতুন 3 উপদেষ্টা। প্রথম দিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার কথা জানান বাণিজ্য এবং খাদ্য উপদেষ্টা। সংস্কৃতি অঙ্গনে পরিবর্তন আনতে কাজ করবেন বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সরকারের পরিসর বাড়ানোর পর প্রথম অফিস করলেন শপথ নেওয়া উপদেষ্টারা। সকালেই অফিসে যান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। অফিস করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি। সাংবাদিকদের সাথে পরিকল্পনা ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন উপদেষ্টারা। বাজারে স্বস্তি ফেরাতে কাজ করবেন বলে জানিয়েছেন নতুন বাণিজ্য উপদেষ্টা। ব্যবসায়ী হিসাবে সব কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন বলেও জানান তিনি। আমি আমার প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করেছি এবং আমি আমার কমিটমেন্ট টু দ্য পিপল, আমি নিজেও একজন ভোক্তা আপনার মতোই। সো আমার টার্গেট ইজ টু ওয়ার্ক ফর দ্য পিপল অফ দ্য কান্ট্রি, নট ফর এনি পার্টিকুলার কমিউনিটি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা প্রধান চ্যালেঞ্জ মনে করেন খাদ্য উপদেষ্টা। কোনো ইয়ে তো নাই, চালের দাম ইয়ে করার জন্য যেটা আছে সেটা হচ্ছে যে আমরা মার্কেটে মোর অ্যান্ড মোর খাদ্যশস্য যদি ইনজেক্ট করতে পারি তাহলে চালের দাম কমবে। তো ইনজেক্ট করার জন্য যেটা হচ্ছে কি আমাদের অনেকাংশে বর্তমানে খাদ্য মজুদ যেখানে আছে এর মধ্যে থেকে যতটা সম্ভব আমরা ইনজেক্ট করছি। আমরা নভেম্বর পুরোটাই ওয়েমে চলবে। সংস্কৃতি অঙ্গনে কিছু দৃশ্যমান পরিবর্তন করার ইচ্ছার কথা জানালেন নতুন সংস্কৃতি উপদেষ্টা। কাজের গতি আনতে উপদেষ্টা পরিষদের কলেবর বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিউজানা হাসান। প্রুভ আওয়ারসেলফস, মানুষের তো একটা প্রত্যাশা থাকে যেটা এই 3 মাসে আমরা বুঝেছি, সেইগুলোকে ক্যাটার করতে যেমন আইন শৃঙ্খলার ব্যাপারে মানুষের একটা স্পষ্ট প্রত্যাশা আছে যে এখানে সরকারকে আরো বেশি দৃশ্যমান কাজ করতে হবে। জিনিসপত্রের দামের ব্যাপারে মানুষের একটা প্রত্যাশা আছে যে দ্রব্যমূল্য যেন কখনোই নাগালের বাইরে চলে না যায়। সেই সমস্ত বিবেচনায় নেওয়া হয়েছে। আপাতত আর কোনো সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে এমন আপাতত কোনো আলোচনা নেই। হলে আপনারা জানবেন, এগুলো তো গোপনে করা সম্ভব না। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন শ্রমিকরা। রোববার রাতও মহাসড়কে কাটিয়েছেন শ্রমিকরা। ওই ঘটনায় আশেপাশের সব কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শাকির আদনানের রিপোর্ট। গাজীপুর মহানগরীর মোগরখান এলাকায় টি&জেড গ্রুপের 6টি পোশাক কারখানা শ্রমিকরা সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শনিবার সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে দাবি জানাচ্ছেন তারা। আমাদের 3 মাস ধরে স্যালারি দেয় না, আমরা তো বাড়া থাকি, আমরা কি করে খাবো? কোনো এখনো কেউ সিদ্ধান্ত দিতে পারে নাই। কেন সিদ্ধান্ত দিতে পারে নাই? আমরা 26 ঘন্টা পর্যন্ত সারা রাত্র কাটাইতেছি। এটা বাংলাদেশের কোনো কেউ দেখতেছে না। এই অবস্থায় এটা চলতে পারে নাকি? কি কারণে এই রাস্তায় নামছি বিবেচনা করে একটু সবাই দেখবেন। আর নতুন যে সরকার নামছে তার প্রতি আমগো একটু আবেদন থাকবো। আমগো ছোট ছোট মানুষগুলির বিষয় আমরা কিন্তু কোনো রাজনীতি নিয়ে রাস্তায় নামি নাই। বিক্ষোভের কারণে গাজীপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 2 থেকে 3 দিন বন্ধ থাকার কারণে আশেপাশে অনেক ফ্যাক্টরি বাধ্য হচ্ছে বন্ধ রাখতে। বিভিন্ন জায়গায় প্রবলেম হচ্ছে, বিশেষ করে যারা দূরপাল্লার যাত্রী তারা কিন্তু গত 2 দিন থেকে স্টাক হয়ে আছে। তো আমাদের তরফ থেকে শ্রমিকদেরকে বারবার অনুরোধ করতেছি। আমি আজকে সকালেও তাদের সাথে কথা বলেছি। আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি স্যার নিজেও ওনাদেরকে আশ্বাস দিয়েছেন যে ভাই দয়া করে আপনারা কিছু সময়ের জন্য হলেও রাস্তাটা ফ্রি করে দেন, সাধারণ মানুষের জন্য একটু কিছুটা হলেও স্বস্তি আসে। কিন্তু তাদের কথা একটাই, তারা অনর। মহাসড়ক অবরোধ করায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে পৌঁছুতে বিকল্প পথ বেছে নিচ্ছেন অনেকে। শাকির আদনান, চ্যানেল আই।
চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়ছে। প্রথম 10 দিনে আক্রান্ত ও মৃত্যু চলতি মৌসুমের যে কোনো মাসের প্রথম 10 দিনের রেকর্ড ছাড়িয়েছে। জনস্বাস্থ্যবিদদের আশঙ্কা, এভাবে বাড়তে থাকলে জানুয়ারি মাস পর্যন্ত ডেঙ্গু জ্বরের সংক্রমণ চলতে পারে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু নতুন করে বাড়তে থাকে। জ্বরে আক্রান্তরা ডেঙ্গু আতঙ্কে ছুটছেন হাসপাতালে। চলতি মাসের প্রথম 10 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 10,500-এর বেশি মানুষ, আর 10 দিনে মৃত্যু হয়েছে 58 জনের। রক্তের সমস্যা ছিল বেশি, আপনার ডেঙ্গু তো মূলত এর জন্য এখানে আসা। জনস্বাস্থ্যবিদরা বলছেন, বৃষ্টি কমে এডিস মশার প্রজনন অনুকূল পরিস্থিতি বিরাজ থাকলেও ডেঙ্গু জ্বরের প্রকোপ কমতে 1.5 থেকে 2 মাস সময় লাগবে। তাছাড়া মশা নিধন কার্যক্রমও জোরালো নয় বলছেন তারা। আজকে বৃষ্টি বন্ধ হলো, কালকেই মশা কমে যাবে, এটা তো মনে করার কোনো কারণ নেই। মশার জীবনচক্র এবং ডেঙ্গুর ভাইরাসের জীবনচক্র দুটো মিলিয়ে প্রায় 2 মাস এই বিপদটা থাকার একটা আশঙ্কা থাকে। মৃত্যু সংখ্যা কমানোর জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অর্গানাইজেশন বা সাংগঠনিক বিকেন্দ্রীকরণটা খুবই দরকার। আমাদের অভিজ্ঞ চিকিৎসক আছে, নার্স আছে, অন্যান্য স্বাস্থ্যকর্মী আছে। আমাদের গ্রামাঞ্চলের প্রাথমিক স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে, মাধ্যমিক প্রতিষ্ঠান রয়েছে। গ্রামাঞ্চলে প্রায় সব জেলা মেডিকেল কলেজ হাসপাতাল আছে। সেখানে যদি আমরা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় যদি ডেঙ্গু যাদেরই সন্দেহ হয় তারা যদি পরীক্ষা করার সুযোগটা পায়, তাহলে তখনই তারা সাবধান হয়ে যায়। এডিস মশার প্রজনন প্রবণ স্থানগুলো চিহ্নিত করে একযোগে মশা নিধনে জোর কার্যক্রম চালানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকায় সিঙ্গাপুরের হাই কমিশনার সারা ডেরেক লো সহ 3 জন প্রতিনিধি। সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎ শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বিগত সরকার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। নিরপেক্ষ নির্বাচন না হলে গণতন্ত্রের সুফল পাওয়া যাবে না। তিনি আরও বলেন, সিঙ্গাপুরে জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা, অর্থনৈতিক উন্নতি ও জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার ব্যাপারেও তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের দেশ থেকে বেশিরভাগ জনশক্তি সেখানে যাতে আমরা পাঠাইতে পারি, শিক্ষা উচ্চশিক্ষা গ্রহণের জন্য ছাত্রদেরকে বৃত্তি সহ তাদেরকে যাতে আমরা এই অধিকার দিতে পারি। আমাদের অর্থনৈতিক উন্নতির জন্য আমরা কিছু পরামর্শ রেখেছি এবং বিশেষ করে বিগত আন্দোলনের যে সমস্ত আহত ব্যক্তিদের চোখ হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, আর্টিফিশিয়াল মানে অঙ্গ প্রত্যঙ্গ করার ব্যাপারে, চিকিৎসা করার ব্যাপারে তাদের সহযোগিতা কামনা করা হয়েছে। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভোরবেলায় ইসরায়েলি বিমান হামলায় 13 জন শিশু ও 9 জন নারী সহ 36 ফিলিস্তিনি নিহত হয়েছেন। উদ্ধারকারীরা মরদেহ আহতদের ধ্বংসস্তূপ থেকে বের করছেন। লেবাননের আলবাদ গ্রামের 7 শিশু সহ 23 লেবাননি নিহত ও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া 24 ঘণ্টায় রাজধানী বৈরুত সহ অন্যান্য এলাকায় 38 লেবাননি নিহত হয়েছেন। ইসরায়েলের হাইফা নৌ ঘাঁটিতে সফলভাবে স্কোয়াড্রন ও বিমান হামলা চালানোর দাবি করছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সামাজিক মাধ্যম টেলিগ্রামে তারা এই হামলা চালানোর কথা জানান। তবে ইসরায়েলি সেনাবাহিনী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে নারী ও শিশুসহ 7 জন নিহত এবং 20 জন আহত হয়েছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত স্বল্প মেয়াদী ও উচ্চ ফলনশীল বিনা ধান 17 চাষ করে ধারাবাহিক সাফল্য পেয়েছেন পাবনার কৃষক। এই সাফল্য প্রান্তিক পর্যায়ে অন্যান্য কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। পাবনা থেকে আক্তারুজ্জামানের রিপোর্ট। পাবনায় বিনার গবেষণা কার্যক্রম প্রকল্পের আওতায় 5 বছর ধরে বিনা ধান 17 চাষ করে ধারাবাহিক সাফল্য পেয়ে আসছেন কৃষক। এবছরও আগাম জাতের উচ্চ ফলনশীল, খরা সহিষ্ণু এবং স্বল্প খরচের এই আমন ধানের চাষ করে সফল হয়েছেন তারা।
প্রচলিত জাতের তুলনায় বিনা ধান 17 চাষে 40 ভাগ পানি এবং 30 ভাগ ইউরিয়া সার কম প্রয়োজন হয়। এই জাতটি আগাম হওয়ার কারণে অতি সহজেই বুড়োর আগে একটি ফসলে কৃষকবৃন্দ যেতে পারছে। এই জাতের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই জাতটিতে আপনার ইউরিয়া সার কম লাগে এবং এটা সেচের পানিও কম ব্যবহার করে। লাভজনক ও আগাম জাতের বিনা ধান 17 চাষে এখানকার কৃষকের সাফল্য প্রান্তিক পর্যায়ে অন্যান্য কৃষকের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ। এই সাফল্য দেখে এখানে আশেপাশে যে জমিগুলো আছে প্রত্যেকে আগামী দিনে এই আগাম জাতটা চাষ করবে, যাতে করে তারা এই আগাম আমন ধান কেটে তারা রবি একটা সরিষা করতে পারে, সরিষার পরে তারা রবি ফসল বা ধান করতে পারবে। বিনা ধান 17 চাষ করে সন্তুষ্টির কথা জানান কৃষক। ধানটা বর্ষায় পড়ে কম, ধকাশ হলে ধানটা পড়ে না, ধানটা ফলন ভালো পাওয়া যায়। এই বিনা 17 এটা আমরা অনেক ফলনশীল ধান আমরা আবাদ করি, অনেক ফলন পাইছি। এই ধানটা জীবনকাল কম, 110 দিন থেকে এই ধানটা আবাদ করার পরে আমরা একটা গ্যাপ মাঠে যে একটা সময় পাই, এখানে একটা রবি শস্য হিসাবে সরিষা করতে পারি। বিনা ধান 17 চাষ করে কৃষকের আয় যেমন বাড়বে, পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তার, চ্যানেল আই। এবারে প্রকৃতির সংবাদ। পদ্মা সেতুর সংযোগ সড়ক নাওডোবা থেকে শরীয়তপুর পর্যন্ত 27 কিলোমিটার অংশের কাজ 2022 সালে শুরু হলেও চলাচলের উপযোগী হয়েছে মাত্র 11.5 কিলোমিটার। খানাখন্দ আর দূষিত পরিবেশের চলাচলে যানবাহন বিকলের পাশাপাশি বেড়েছে দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি। জনদুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগের আশ্বাস কর্তৃপক্ষের। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। পদ্মা সেতু চালু হওয়ার পর শরীয়তপুর ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল উল্লেখযোগ্য পরিমাণ বাড়লেও তেমন অগ্রগতি হয়নি নির্মাণাধীন সড়ক উন্নয়নের কাজ। শরীয়তপুর ঢাকা মহাসড়কের ঝুঁকিপূর্ণ যাতায়াত ও ধুলাবালিময় বেহাল দশার অন্যতম কারণ ধীরগতির কাজ। এতে করে যেমন প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, তেমনি বাড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। কাজের ধীরগতিতে সড়কের কাজ সম্পন্ন হয়েছে মাত্র 11.5 কিলোমিটার। বাকি 15.5 কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দ। বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে ধুলাবালির বিড়ম্বনা। এতে দুর্ঘটনা যেমন বেড়েছে, তেমনি দূষিত পরিবেশে ছড়াচ্ছে বিভিন্ন রোগবালাই। রাস্তার যে অবস্থা ভাঙাচোরা, এটা আসলে আমাদের জন্য একটা জীবনের ঝুঁকিপূর্ণ নিয়ে যেতে হয়। ঢাকা ভালাভালি করলে যাত্রীতে আমাদের খারাপ কথা বলে। আমরা আশপাশের লোক যারা আছি অনেকেই ধুলাবালিতে অসুস্থ হয়ে পড়ছি। স্কুল শেষে যখন বাড়ি যাই তখন হাঁচি আসে, চুলকায়, আবার ঠান্ডাও লাগে, আবার জ্বর আসে মাঝে মাঝে। অনেক বড় বড় বাস যায়, তখন অনেক জোব্বা হরিং বাজায়, তখন আমরা কানে কিছু শুনি না। বেহাল সড়কে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত যানবাহনে ব্যবস্থাপনা ব্যয় যেমন বাড়ে, তেমনি খানাখন্দে চরম স্বাস্থ্য ঝুঁকিতে গর্ভবতী, শিশু ও বয়োজ্যেষ্ঠরা। দুঃখের বিষয়, পদ্মা সেতু থেকে শরীয়তপুর পর্যন্ত সে রাস্তার কাজ এত ধীর গতিতে সম্পন্ন হচ্ছে যে এখনো অধিকাংশ রাস্তাই খানাখন্দে ভরা। রাস্তাঘাট খারাপ থাকার কারণে গর্ভবতী মায়েরা স্বাস্থ্যকেন্দ্রে আসার ক্ষেত্রে বা চলাফেরার ক্ষেত্রে তাদের ফার্স্ট ট্রাইমেস্টারে যারা আছে তাদের গর্ভপাতের সম্ভাবনা থাকে। জনদুর্ভোগ নিরসনে, দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে কার্যকর পদক্ষেপের আশ্বাস কর্তৃপক্ষের। আমরা আশা করছি প্রকল্প মেয়াদের ভিতরেই এই কাজগুলি সম্পন্ন হয়ে যাবে। ইনশাআল্লাহ কাজগুলি সম্পন্ন হয়ে গেলে আর কোনো জনদুর্ভোগ থাকবে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বসবো এবং জনদুর্ভোগ হ্রাসের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা খুব শীঘ্রই গ্রহণ করব ইনশাআল্লাহ। আলোচনা আর আশ্বাসী নয়, দ্রুত সড়ক নির্মাণের কাজ শেষ করে জনদুর্ভোগ কমানোর দাবি শরীয়তপুরবাসীর। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। দর্শক, সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের পথে প্রধান উপদেষ্টা। শাহজালাল বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন। আজারবাইজানের বাকুতে COP29 সম্মেলন শুরু। জলবায়ু অভিঘাত মোকাবেলায় ন্যায্যতার ভিত্তিতে অর্থ ছাড়ের প্রত্যাশা।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 10 বছরের সাজা স্থগিত, সাজার রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি। এবং শারজায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে বিকেলে ইনজুরিতে একাদশের বাইরে শান্ত থাকায় নেতৃত্বে মিরাজ। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।